প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা সুস্থ আছো এবং নিরাপদে আছো। অর্থনীতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রদের আমি আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা কি ক্লাসগুলো আসলে ঠিকভাবে দেখছো? তার সঙ্গে সঙ্গে পড়াশোনাও করছো কি না তার কিন্তু কোনো রিভিউ আমরা পাচ্ছি না, যার ফলে তোমাদের অগ্রগতি সম্পর্কেও কোনো ধারণা আমাদের হচ্ছে না। যাই হোক, আমরা যা পড়াচ্ছি তোমাদের কিন্তু এগুলো নিয়ম করেই পড়তে হবে, কারণ যখন আমাদের অবস্থা স্বাভাবিক হবে তখনগুলো কিন্তু এই বিষয়গুলোর উপরেই তোমাদের পরীক্ষা দিতে হবে। তো আশা করি তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখছো এবং সেগুলো অনুযায়ী পড়াশোনা করছো। আমি তোমাদের পড়াচ্ছিলাম পাবলিক ফিন্যান্স। পাবলিক ফিন্যান্সের একটি নতুন চ্যাপ্টার আমরা গত ক্লাসে আরম্ভ করেছি। সেই চ্যাপ্টারটি ছিল সরকারি ঋণ। এই সরকারি ঋণের আমরা সংজ্ঞা, প্রকারভেদ এগুলো সম্পর্কে গত ক্লাসে জেনেছি। আজ আমরা এই চ্যাপ্টারেই যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে সোর্সেস অ্যান্ড প্রবলেমস উইথ পাবলিক ডেট এবং আরও জানব ডিফারেন্স বিটুইন পাবলিক অ্যান্ড প্রাইভেট ডেট। আমরা প্রথমেই জানব সরকারি ঋণের বিভিন্ন উৎস সম্পর্কে। গত ক্লাসের আলোচনা থেকে আমরা জেনেছি যে সরকার তার প্রয়োজনে বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণ করে থাকে। তো যে কোনো দেশের সরকারের ঋণ গ্রহণের জন্য প্রধান দুটি উৎস হচ্ছে অভ্যন্তরীণ উৎস বা ইন্টারনাল সোর্স, আরেকটি হচ্ছে বৈদেশিক উৎস বা এক্সটার্নাল সোর্স। সাধারণত দেখা যায় যে আভ্যন্তরীণ ঋণের গুরুত্বপূর্ণ উৎস হলো সেই দেশের কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গ। আর বৈদেশিক উৎসগুলো হচ্ছে অন্য কোনো বিদেশি সরকার বা বিদেশি বেসরকারি প্রতিষ্ঠান কিংবা আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। এগুলো হচ্ছে বৈদেশিক ঋণের উৎস। তো চলো আমরা এইগুলো সম্পর্কে এখন একটু বিস্তারিত জানি। প্রথমে আমরা দেখতে যাচ্ছি আমাদের অভ্যন্তরীণ ঋণের উৎসগুলো কোনগুলো। আমাদের অভ্যন্তরীণ ঋণের প্রথম উৎস দেখা যাচ্ছে বাণিজ্যিক ব্যাংক। সরকার অনেক সময়ই বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারে। সাধারণত দেখা যায় যে সরকারি যে ঋণপত্র আছে তার বিপরীতে বাণিজ্যিক ব্যাংক সরকারকে ঋণ প্রদান করে থাকে। আর যদি বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে অতিরিক্ত রিজার্ভ থাকে তাহলে তারা সরাসরি সরকারি বন্ড এবং ঋণপত্র ক্রয় করে এবং এই দুইভাবেই সরকার বাণিজ্যিক ব্যাংক থেকে প্রয়োজনের সময় অর্থ সংগ্রহ করতে পারে। আবার কোনো কোনো দেশে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের সম্পদের একটা অংশ সরকারি বন্ডে রাখার নির্দেশ দেওয়া হয়। সরকার যাতে জরুরি অবস্থায় বাণিজ্যিক ব্যাংক থেকে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারে সেই জন্যই ওইসব দেশে এই নিয়মগুলো চালু আছে। তাহলে এভাবেই দেখা যায় যে বাণিজ্যিক ব্যাংক থেকে কোনো দেশের সরকার অভ্যন্তরীণ ঋণ সংগ্রহ করতে পারে। দ্বিতীয় যেটি আসছে সেটি হচ্ছে ব্যক্তিবর্গ। একটি দেশের সরকার ইচ্ছা করলে যে বিভিন্ন দেশ প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যক্তিবর্গের নিকট থেকে বিভিন্ন ঋণপত্র বিক্রয় করে ঋণ সংগ্রহ করতে পারে এবং ব্যক্তিবর্গ তাদের যে সঞ্চিত অর্থ থাকে তার একাংশ ব্যয় করে এই ঋণপত্র ক্রয় করে থাকে। আবার জনগণ দেখা যায় যে কর্পোরেট ঋণপত্র নগদ অর্থে রূপান্তর করে লাভজনক সরকারি বন্ড ও ঋণপত্র ক্রয় করতে থাকে। এভাবে ব্যক্তিবর্গের যে উদ্বৃত্ত অর্থ থাকে সেটা সরকারের পক্ষে সংগ্রহ করা সম্ভব হয়। তাহলে দেখা যায় যে ব্যক্তিবর্গও কিন্তু সরকারের কাছ থেকে যে সরকারের যে ঋণপত্র আছে বিভিন্ন ধরনের, যেমন আমরা যদি আমাদের দেশের কথা বলি তাহলে সঞ্চয় সার্টিফিকেট, সঞ্চয়পত্র, প্রতিরক্ষা সঞ্চয়পত্র এগুলো জনগণের নিকট সরকার বিক্রয় করে ঋণ সংগ্রহ করে থাকে। এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। দেখা যায় যে সরকার অনেক সময় যে দেশে যে ব্যাংক ছাড়াও যে অন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো থাকে সাধারণত সেই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান থেকেও কিন্তু সরকার ঋণ গ্রহণ করতে পারেন।
দেশের ভিতরে লাভজনক ব্যবসা প্রতিষ্ঠান কিংবা সচ্ছল ব্যবসায়ীদের কাছ থেকেও সরকার বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে ঋণ গ্রহণ করে থাকেন। ব্যবসা প্রতিষ্ঠানগুলো সাধারণত দেখা যায় যে ঋণপত্র ক্রয়ের মাধ্যমে সরকারকে ঋণ প্রদান করে। আবার অনেক সময় সরকার ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট একটা লভ্যাংশ দিয়ে বিভিন্ন মেয়াদী ঋণপত্র ক্রয়ে বাধ্য করে। এভাবেও সরকার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ঋণ সংগ্রহ করতে পারে। এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। একটি দেশে ব্যাংক ছাড়াও কিন্তু অর্থনীতিতে বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান থাকে, যেমন বিভিন্ন বীমা কোম্পানি, বিনিয়োগ সংস্থা, গৃহ নির্মাণ ঋণ সংস্থা ইত্যাদি। এই ধরনের প্রতিষ্ঠান সরকারি ঋণপত্র বিনিয়োগ করে সরকারকে ঋণ সংগ্রহে সহায়তা করে থাকে। এবং কোনো কোনো দেশে দেখা যায় যে আর্থিক আইন অনুযায়ী সরকার ইচ্ছা করলে প্রয়োজনীয় এসব প্রতিষ্ঠানকে বিভিন্ন ঋণপত্র নির্দিষ্ট পরিমাণ ক্রয়ে বাধ্য করতে পারেন। অর্থাৎ এই আর্থিক প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায়ও ঋণপত্র ক্রয় করে সরকারকে ঋণ দিতে পারে, কিংবা কোনো সময় সরকারের যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে এই সমস্ত প্রতিষ্ঠানকে ঋণপত্র ক্রয়ে বাধ্য করেন এবং তার বিনিময়ে সরকার এখান থেকে ঋণ সংগ্রহ করে থাকেন। এরপর আমাদের অভ্যন্তরীণ ঋণ উৎসের যেটি আছে সেটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বলা হয় যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সরকারি ঋণের শেষ উৎস হিসেবে কাজ করে এবং সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে তার প্রয়োজন বোধে ঋণটি গ্রহণ করে থাকে। দেখা যায় যে কেন্দ্রীয় ব্যাংক দুভাবে সরকারকে ঋণ দিতে পারে। একটি হচ্ছে যে বিদেশি সম্পদের বিপরীতে সমপরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংক সরকারকে ঋণ হিসেবে প্রদান করতে পারে। আবার আরেকটি হচ্ছে যে দেশীয় সম্পদ, যেমন সরকারের বিভিন্ন বন্ড বা ঋণপত্র, সেগুলো ক্রয়ের মাধ্যমেও ব্যাংক সরকারের পক্ষে ঋণ সৃষ্টি করতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের মতো যে উন্নয়নশীল দেশ কিংবা উন্নত দেশ, যে দেশেই হোক না কেন, তারা যদি অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ সংগ্রহ করতে চায় তাহলে তাদের ঋণের উৎসগুলো হচ্ছে এক, বাণিজ্যিক ব্যাংক আমরা দেখলাম। দ্বিতীয় হচ্ছে সেই দেশের ব্যক্তিবর্গের কাছ থেকে সরকার ঋণ নিতে পারে। এছাড়া সেই দেশের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে তার কাছ থেকেও সরকার ঋণ নিতে পারে। বিভিন্ন ব্যাংক বহির্ভূত যে আর্থিক প্রতিষ্ঠানগুলো থাকে সেখান থেকেও সরকার ঋণ গ্রহণ করতে পারে। এবং সর্বশেষ আমরা যেটি বললাম যে ঋণ গ্রহণের শেষ আশ্রয়স্থল হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, সেই কেন্দ্রীয় ব্যাংক থেকেও কিন্তু সরকার ঋণ গ্রহণ করতে পারে। এবং আমরা দেখলাম যে ঋণ গ্রহণের ক্ষেত্রে সরকারি প্রক্রিয়াটি হচ্ছে যে বিভিন্ন ধরনের বন্ড বা ঋণপত্র এইগুলো জনগণের কাছে কিংবা ব্যাংকের কাছে এরকম বিক্রি করে বা ব্যবসা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেই সরকার সাধারণত অভ্যন্তরীণ ঋণগুলো সংগ্রহ করে থাকে। এখন আমরা যেগুলো দেখব সেগুলো হচ্ছে যে সরকারের বৈদেশিক ঋণের উৎসগুলো কি কি। এখন আমরা দেখব যে আমাদের যে ঋণের বৈদেশিক উৎসগুলো কি কি সেগুলো। সরকারের কোনো বৈদেশিক উৎস থেকে যে ঋণগুলো গ্রহণ করে তার মাঝখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিদেশি সরকার। কোনো সরকার বিদেশি সরকারের কাছ থেকে প্রয়োজন বোধে ঋণ গ্রহণ করতে পারে। এই ঋণ নগদ অর্থও হতে পারে বা দ্রব্যের আকারেও হতে পারে, শর্তযুক্ত ঋণও হতে পারে, আবার শর্তবিহীনও হতে পারে। সাধারণত দেখা যায় যে যে দেশ ঋণ গ্রহণ করছে তারা কিন্তু কঠোর শর্তযুক্ত ঋণ গ্রহণ করতে চায় না, তবে যদি সেই দেশের সরকারের বিশেষ প্রয়োজন হয় তবে সেই ধরনের ঋণও গ্রহণ করে। আর এই ঋণগুলি স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদীও হতে পারে। দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়নের জন্যই দেখা যায় সরকার দীর্ঘমেয়াদী ঋণগুলো গ্রহণ করে থাকে। আবার এই ধরনের ঋণগুলোতে আমরা প্রথমে বললাম যে এই দেওয়ার জন্য দাতা দেশের যে কিছু শর্ত আছে সেগুলো পূরণ করেও নিতে হয়। এবং দেখা যায় যে উন্নয়নশীল দেশগুলো উন্নত দেশ থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক ঋণ বিভিন্ন কারণে গ্রহণ করে থাকে। দ্বিতীয় যে উৎসটি আমরা দেখতে পাচ্ছি বৈদেশিক ঋণের সেটি হচ্ছে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান। বিদেশের বিভিন্ন যে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো অনুন্নত এবং কিছু উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ঋণ প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এবং এই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হলো বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিল, এশিয়ান উন্নয়ন ব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক এইগুলো। এবং এই সমস্ত প্রতিষ্ঠানগুলো অবকাঠামো পুনর্গঠন,
শিক্ষা ও স্বাস্থ্য সহ মানব সম্পদ উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাধারণত ঋণ প্রদান করে। তবে এসব প্রতিষ্ঠানের বিভিন্ন শর্ত পূরণ, দাতা দেশসমূহের ইচ্ছা পূরণে কাজ করা, নির্দিষ্ট দেশ হতে কাঁচামাল ক্রয় করতে বাধ্য করা ইত্যাদি কারণে এসব প্রতিষ্ঠানের যে ঋণ প্রদান কার্যক্রম আছে সেগুলো কিছুটা সমালোচনার সম্মুখীন হয়ে থাকে। এবং এই যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো থেকে দেখা যায় যে সরকার দুটি উদ্দেশ্যে ঋণ গ্রহণ করে। এক, দেশের বৈদেশিক লেনদেনের যে সমস্যা সেটি দূরীকরণের জন্য স্বল্পমেয়াদী একটি ঋণ গ্রহণ করতে পারে। আরেকটি হচ্ছে যে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য দীর্ঘমেয়াদী ঋণও এখান থেকে অনেক সময় গ্রহণ করা হয়ে থাকে। এবং এখানে দেখা যায় যে এখানেও যে ঋণ সেগুলো খাদ্য পণ্য সাহায্য, প্রকল্প সাহায্য এবং নগদ অর্থ এই বিভিন্নভাবেই সংগ্রহ করা হয়ে থাকে। এরপরে যে উৎসটি আমরা দেখছি সেটি হচ্ছে বিদেশি নাগরিক। সরকার বিদেশি নাগরিক বা ব্যক্তি বিশেষের কাছ থেকেও কিন্তু ঋণ গ্রহণ করতে পারে। বিদেশি নাগরিকরা পুঁজিবাজারে বিনিয়োগের মতো কোনো দেশের বন্ড বা ঋণ পত্র ক্রয়ের মাধ্যমে ঋণের যোগান দিতে পারে। এ ধরনের ঋণ প্রাপ্তি কিছু অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকলেও দেখা যায় যে উন্নয়নকামী দেশ বিদেশি নাগরিকদের কাছ থেকে উল্লেখিত উপায়ে প্রচুর পরিমাণে ঋণ কিন্তু সংগ্রহ করে থাকে। এরপর আমরা সর্বশেষ যে উৎসটি দেখছি আমাদের বৈদেশিক ঋণের সেটি হচ্ছে বিদেশি বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থা। বিদেশি বেসরকারি সংস্থা থেকেও কিন্তু সরকার ঋণ গ্রহণ করতে পারে। দেখা যায় যে বিদেশি বিভিন্ন কোম্পানি কোনো দেশের সরকারকে অনেক সময় ঋণ প্রদান করে। এই উৎস থেকে সাধারণত প্রকল্প ঋণ পাওয়া যায়। আবার বিদেশি কোম্পানি ঋণ গ্রহীতা দেশে যৌথ উদ্যোগে শিল্প বা অন্য কোনো প্রকল্পেও অংশগ্রহণ করে থাকে। সেক্ষেত্রে প্রকল্পের বৈদেশিক মুদ্রা ওই কোম্পানি ঋণ হিসেবে সরকারকে প্রদান করে থাকে। আবার বিশেষজ্ঞ বা উন্নত কলা কৌশলে সরবরাহের আকারেও কিন্তু ঋণ সরবরাহ করা হয়ে থাকে। এই উৎস থেকে ঋণ গ্রহণের ব্যয়টি অবশ্য বেশি হয়ে থাকে। সুতরাং দেখা যায় যে সাধারণ অবস্থায় সরকার এই ধরনের ঋণ গ্রহণে বেশি উৎসাহী হয় না। তাহলে আমরা দেখলাম যে আমাদের যে ঋণ গ্রহণের কথা আমরা বলছি, ঋণ নিয়ে যে আলোচনা করছি, তো ঋণ যখন গ্রহণ করে একটি দেশের সরকার দেশ থেকে এবং বিদেশ থেকে অর্থাৎ অভ্যন্তরীণ এবং বৈদেশিক উভয় উৎস থেকেই কিন্তু ঋণ গ্রহণ করতে পারে। তো সেই উৎসগুলো সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা দেখব যে এই যে সরকার ঋণ গ্রহণ করছে এর ফলে কি কি ধরনের সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ প্রবলেমস অফ পাবলিক ডেট, অর্থাৎ সরকারি ঋণের কি সমস্যা। একটি দেশের যে ঋণটি আনা হচ্ছে সেই ঋণ যদি কাঙ্ক্ষিত ব্যবহার নিশ্চিত করা না যায় তাহলে কিন্তু দেশের অর্থনীতিতে নানাবিধ সমস্যা সৃষ্টি করে। ঋণ অনুৎপাদনশীল খাতে ব্যবহৃত হলে এই ঋণ সুদাসলে পরিশোধের জন্য সমপরিমাণ অর্থ করমালভাবে যদি সংগ্রহিত করা হয় তাহলে এটি কিন্তু দেখা যায় আয়, উৎপাদন এবং নিয়োগের উপরও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। আর এছাড়া ঋণের যদি অপচয় এবং দুর্নীতির কারণে এই সুদাসল জাতির উপর একটি বিশাল বোঝা হিসাবেও চেপে বসে। এই জন্যই বলা যায় যে সরকারি ঋণের কিছু সমস্যাও আছে। তো সেই সমস্যাগুলো আমরা এখন একটু জানছি। প্রথম যে সমস্যা সেটি হচ্ছে করের বোঝা বৃদ্ধি পায়। সরকারি ঋণ মেয়াদ শেষে কিংবা ঋণ গ্রহণের পরবর্তী সময় হতে সুদাসলে পরিশোধ শুরু করতে হয় এবং ঋণ পরিশোধের জন্য পর্যাপ্ত তহবিল গড়ে তোলার প্রয়োজন হয় এবং সেক্ষেত্রে দেখা যায় যে প্রতি বছর করের বোঝা বাড়াতে হয় এবং এই করের বোঝা যখন বাড়তে থাকে তখন মানুষের ক্রয় ক্ষমতা সংকোচন করার পাশাপাশি অর্থনীতির অন্যান্য ক্ষেত্রেও কিন্তু বিপদ প্রতিক্রিয়া সৃষ্টি করে, যার ফলে সমাজের ঋণের জন্য যে কল্যাণ হওয়া দরকার তার থেকে অকল্যাণ বেশি হয়। অর্থাৎ করের বোঝা যখন বৃদ্ধি পায় তখন স্বাভাবিকভাবেই মানুষের কল্যাণ হ্রাস পায়। এরপরে যেটি হচ্ছে সেটি আমরা বলছি যে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। সরকারি ঋণ দেখা যায় যে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি সৃষ্টি করে থাকে, কারণ মাত্রা অতিরিক্ত যদি ঋণ গ্রহণ করা হয় তাহলে এটি দেখা যায় যে অনুৎপাদনশীল খাতেই অনেক সময় খরচ হয়, তখন উৎপাদনের আয়ের চেয়ে আর্থিক প্রবাহ বেড়ে গিয়ে অর্থনীতিতে ব্যাপক মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়ে থাকে এবং দেখা যায় যে গৃহীত ঋণটা যদি আবার উৎপাদনশীল খাতেও ব্যবহার করা হয়
অনেক সময় দেখা যায় যে স্বল্পকালে উৎপাদনশীল খাতে ব্যবহৃত ঋণের ফলাফলটি পাওয়া যাচ্ছে না, যার ফলে সাময়িকভাবে সেটি মুদ্রাস্ফীতি সৃষ্টিতে কিন্তু ভূমিকা রাখে। অর্থাৎ যখন সরকারি ঋণ করা হয় তখন ব্যয় বেড়ে যাচ্ছে সরকারের, এবং যার ফলে জনগণের হাতে অর্থ চলে আসে এবং এর পরিপ্রেক্ষিতে মুদ্রাস্ফীতিও সৃষ্টি হয়। এরপরে যেটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সুদের হার বৃদ্ধি। সরকার যদি দেশি এবং বিদেশি উৎস থেকে সবসময় ঋণ গ্রহণ করে, ফলে বিশেষ করে আভ্যন্তরীণ ক্ষেত্রে ঋণের চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে দেখা যায় যে সুদের হার বাড়তে থাকে, এবং এর ফলে উৎপাদন ব্যয় সহ বিনিয়োগ ব্যয় বৃদ্ধি পায়, যা অর্থনীতির জন্য একটি খারাপ পরিস্থিতির সৃষ্টি করে। অর্থাৎ অভ্যন্তরীণ ক্ষেত্রে ঋণের চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে সাধারণত সুদের হার বৃদ্ধি পায়, এবং যা অর্থনীতির জন্য মন্দাজনক পরিস্থিতি নিয়ে আসে। তারপরে হচ্ছে যে অমিতব্যয়িতা বৃদ্ধি পায়। দেখা যায় যে ঋণ যখন বেশি করা হয়, অনেক ক্ষেত্রে সরকার অমিতব্যয়ী হয়ে ওঠে। এতে অপ্রয়োজনীয় এবং কম গুরুত্বপূর্ণ খাতেও কিন্তু ব্যয় বরাদ্দ করা হয় এবং বেশি বেশি পরিমাণে ব্যয় বরাদ্দ করা হয়, এবং সরকারের পক্ষে ঋণ পাওয়া যেহেতু কঠিন কোনো কাজ নাই, সুতরাং সেক্ষেত্রে দেখা যায় যে সরকারের যে নীতি নির্ধারকরা থাকে তারা সবসময় এটির প্রতি সুবিচার করতে পারেন না, এবং যে কোনো প্রকল্প গ্রহণ করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়, এবং এর ফলে সরকারি অর্থের অপচয় হয় এবং ঋণের বোঝাও বৃদ্ধি পেয়ে থাকে। পরনির্ভরতা বৃদ্ধি পায়। এখন দেখা যায় যে বিদেশি ঋণ যদি আমরা গ্রহণ করি, সেক্ষেত্রে কিন্তু দাতা দেশসমূহগুলোর বিভিন্ন শর্ত থাকে এবং সেই শর্তগুলো আমাদের মেনে নিতে হয়, এবং ঋণ গ্রহণকারী দেশ আন্তর্জাতিক প্রেক্ষাপটে তখন স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। দাতা দেশের সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় দেখা যায় যে তাদের মতামত প্রদান কিংবা ভোট প্রদানও করতে হয়, এবং অনেক ক্ষেত্রে ঋণ প্রদান যখন করে তখন ঋণ গ্রহণকারী বাধ্য হয়ে এমন কিছু শর্তও মেনে যায় যে তার দেশের জন্য ক্ষতিকর। এর জন্য এভাবে দেখা যায় যে ঋণ গ্রহণকারী দেশ আস্তে আস্তে অন্য দেশের প্রতি বা যে দেশ ঋণ দিচ্ছে তার উপর কিছুটা পরনির্ভরশীল হয়ে যায়। বেসরকারি খাত নিরুৎসাহিত হয়। এখন যদি আমরা জানি যে একটি দেশের উন্নয়নের জন্য আসলে সরকারি এবং বেসরকারি দুটি খাতে সমভাবে অগ্রসর হওয়া দরকার। এখন যদি দেশের অভ্যন্তরীণ খাত থেকে সরকার ঋণ বেশি গ্রহণ করে, তাহলে কিন্তু বেসরকারি খাতে ঋণ প্রবাহটা দেখা যায় সংকুচিত হয়ে যায়, এবং যার ফলে দেশে বেসরকারি বিনিয়োগ, কর্মসংস্থান এবং উৎপাদন হ্রাস পায়, এবং বেসরকারি উদ্যোগে যে বিনিয়োগটা চলে সেটি কিন্তু হ্রাস পেয়ে যায়। কারণ প্রতি বছর যদি সরকার ব্যাপক আকার ঋণ গ্রহণ করে, তাহলে অভ্যন্তরীণ উৎসগুলোতে আসলে ঋণের যোগান কমে আসে, এবং সেই জন্যই দেখা যায় যে সরকার প্রচুর ঋণ গ্রহণের ফলে ব্যক্তিগত খাতে ঋণের যোগান কমে গেলে বেসরকারি খাতের বিকাশ বা অগ্রগতি বিঘ্নিত হয়। এরপরে আমরা বলতে পারছি সেটা হচ্ছে যে জাতীয় স্বার্থ বিঘ্নিত হয়। কারণ হচ্ছে যে বিদেশি উৎস থেকে আমরা যদি ঋণ নেই, কোনো দেশ ঋণ নেয়, তাহলে সরকারকে নানাবিধ শর্ত মেনে নিতে হয়। অনেক সময় বিদেশি ঋণের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দেশের অভ্যন্তরে প্রয়োজনীয় উপকরণ কম দামে পাওয়া সত্ত্বেও চুক্তি অনুযায়ী উপকরণ বিদেশ থেকে চড়া দামে আমদানি করতে হয়। এতে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা খরচ হওয়ার পাশাপাশি দেশীয় উপকরণের ব্যবহার নিশ্চিত করা যায় না। এর ফলে আমাদের জাতীয় স্বার্থটি মারাত্মকভাবে বিঘ্নিত হয়। জাতি ঋণের দুষ্টচক্রে জড়িয়ে পড়ে। দেখা যায় যে একটি দেশ যদি ঋণ গ্রহণ করে, তখন ঋণের বোঝা সুদ আসলে কিন্তু বৃদ্ধি পেতে থাকে, এবং ঋণের যে অর্থটি সেটি যদি সঠিকভাবে ব্যবহার করা না হয়, তাহলে যে ঋণটা গ্রহণ করা হয়েছে সেটা কিন্তু জাতির জন্য আসলে একটি বিশাল বোঝা হয়ে যায়, এবং এই ঋণ সুদ আসলে পরিশোধ করতে গিয়ে যদি আমাদের প্রয়োজনীয় রাজস্ব ব্যবস্থা না করতে পারি, তাহলে ঋণ পরিশোধের জন্য আবার ঋণ গ্রহণ করতে হয়। এভাবে দেখা যায় যে একটা জাতি ঋণের দুষ্টচক্রে জড়িয়ে পড়ে। এরপর হচ্ছে যে রাজস্ব আদায়ে অদক্ষতা বৃদ্ধি পায়। সরকারি ঋণ গ্রহণের সুযোগে অনেক সময় দেখা যায় যে রাজস্ব আদায়ে অদক্ষতা বৃদ্ধি পায়। দেখা যায় যে ঘাটতি অর্থায়ন কিংবা উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য যদি অভ্যন্তরীণ কিংবা বিদেশি উৎস থেকে পর্যাপ্ত ঋণ আদায় করা সম্ভব হয়, তাহলে কর বিভাগ
বা রাজস্ব আদায়কারী কর্তৃপক্ষ লক্ষ্যহীন হয়ে পড়ে। এছাড়া দেখা যায় কর আদায়কারী কর্মকর্তা বা কর্মচারীদের উপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরও সেক্ষেত্রে তেমন একটা চাপ থাকে না, যার ফলে রাজস্ব আদায়ে অদক্ষতা বৃদ্ধির মাধ্যমে যে টেকসই অর্থনৈতিক উন্নয়ন হওয়ার কথা ছিল সেটি হয় না, অর্থনৈতিক উন্নয়ন বরঞ্চ বিঘ্নিত হয়। এরপরে আমরা যেটি বলছি সেটি হচ্ছে আয় বৈষম্য বৃদ্ধি পায়। সরকার ঋণ গ্রহণ করে পরবর্তীকালে যখন সুদ আসলে এটা পরিশোধ করে তখন দেখা যায় যে সম্পদ ধনী শ্রেণী বা ঋণ দানকারী ব্যক্তিবর্গের হাতে জমা হয়ে যাচ্ছে এবং এর ফলে সমাজে আয় বৈষম্য বৃদ্ধি পায় এবং যে কারণে সমাজে দেখা যায় যে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা যায় না। অর্থাৎ দেখা যায় যে ঋণ ব্যক্তিবর্গ যারা সরকারকে ঋণ দিয়েছিল তারা অবশ্যই ধনী শ্রেণী এবং তাদেরকে যখন আবার ঋণটি ফেরত দেয় সরকার তখন হচ্ছে তারা সুদ আসলে প্রচুর পরিমাণে অর্থ পায় এবং এর ফলেই যে আয় বৈষম্যটি আছে সেটি বৃদ্ধি পায়। এখন আমরা দেখলাম আসলে তাহলে যে সরকারি ঋণের ক্ষেত্রে কিন্তু নানাবিধ সমস্যা আছে, তবে এটা সত্যি কথা যে আমরা যদি ঋণের কাম্য ব্যবহার করতে পারি বা যে কোনো দেশ যারা ঋণ গ্রহণ করছে তারা যদি ঋণের কাম্য ব্যবহার করতে পারে তাহলে কিন্তু দ্রুত অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব হয়। সুতরাং ঋণের অনেক সমস্যা থাকলেও উন্নয়নশীল দেশগুলো সাধারণত দেখা যায় যে ঋণ গ্রহণ করে এবং তার মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে থাকে। তো আমরা এতক্ষণ আমাদের যে সরকারি ঋণ আছে তার কি কি সমস্যা সেটা জেনে গেলাম। এখন আমরা যে জিনিসটি জানবো সেটি হচ্ছে যে এই যে আমরা সরকারি ঋণ সম্পর্কে পড়ছি এর সঙ্গে আরেকটি কিন্তু বিষয় আছে যে বেসরকারি ঋণ বা ব্যক্তিগত ঋণ। তো এই যে বেসরকারি বা ব্যক্তিগত ঋণটি আছে এবং সরকারি ঋণ এই দুটোর মাঝখানে পার্থক্য কি সেটি নিয়ে এখন আমরা আলোচনা করব। ডিফারেন্সেস বিটুইন পাবলিক অ্যান্ড প্রাইভেট ডেট, অর্থাৎ সরকারি এবং বেসরকারি ঋণের মধ্যে কি কি পার্থক্য আছে সেটি আমরা এখন দেখব। বাধ্যতামূলক বনাম স্বেচ্ছাকৃত। আমরা জানি যে রাষ্ট্র একটি সার্বভৌম প্রতিষ্ঠান, এর পক্ষে প্রয়োজন বোধে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে জোর করে ঋণ গ্রহণ করা সম্ভব, যেমন যুদ্ধের সময় সরকার এটি করতে পারে। কিন্তু ব্যক্তি বিশেষের পক্ষে এই বিভিন্ন উৎস থেকে আসলে বাধ্যতামূলকভাবে ঋণ সংগ্রহ করা সম্ভব নয়। তাকে যদি কেউ স্বেচ্ছাকৃতভাবে ঋণ দেয় তবেই তার পক্ষে ঋণ সংগ্রহ করা সম্ভব। সুতরাং সরকারি ঋণ বাধ্যতামূলক কিংবা স্বেচ্ছাকৃত যে কোনো ধরনের হতে পারে, তবে ব্যক্তিগত ঋণ যেটি আমরা বলছি সেটি অবশ্যই স্বেচ্ছাকৃত। দ্বিতীয়ত হচ্ছে ঋণের উৎস। সরকারের পক্ষে দেশের অভ্যন্তরে কিংবা বৈদেশিক উৎস থেকে ঋণ গ্রহণ করা সম্ভব, যেটি আমরা একটু আগে আলোচনায় দেখেছি। কিন্তু কোনো ব্যক্তির পক্ষে এভাবে এত সীমিত উৎস তার এত অসংখ্য উৎস নেই যেখান থেকে সে ঋণ সংগ্রহ করতে পারে। সে তার প্রয়োজনে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কিংবা অভ্যন্তরীণ কিছু ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান থেকেই শুধু ঋণ সংগ্রহ করতে পারে। সরকারের মতো এত অসংখ্য উৎস তার ঋণ সংগ্রহ করা তার পক্ষে সম্ভব না। ঋণ সংগ্রহের ক্ষেত্রে সুবিধা। যেহেতু রাষ্ট্র একটি স্থায়ী প্রতিষ্ঠান, দেখা যায় যে রাষ্ট্রের উপর মানুষের বিশ্বাস হচ্ছে অগাধ, সেই জন্য রাষ্ট্রের পক্ষে কম সুদে ঋণ সংগ্রহ করা সম্ভব। কিন্তু একজন ব্যক্তির পক্ষে কিন্তু ব্যক্তির প্রতি অন্য ব্যক্তি বা কিংবা প্রতিষ্ঠানের এতটা আস্থা থাকে না, যার ফলে ঋণ সংগ্রহ করতে গিয়ে কিন্তু একটি ব্যক্তিকে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। ঋণের জামানত। আমরা জানি যে যখন কোনো ব্যক্তি ঋণ সংগ্রহ করে থাকে তখন তাকে সমমূল্যের একটি জামানত দিয়ে তাকে ঋণটি সংগ্রহ করতে হয়, কারণ ব্যক্তিকে জামানত না দিলে কেউ বিশ্বাস করে ঋণ দেয় না। কিন্তু সরকারের উপর জনগণের যেহেতু আমরা বলছি যে পুরোপুরি আস্থা থাকে, তাই সরকারি ঋণ গ্রহণের জন্য জামানত বাধ্যতামূলক নয়। ঋণ পরিশোধ। ঋণ পরিশোধের ক্ষেত্রে দেখা যায় যে সরকার বিভিন্ন উপায়ে কিন্তু ঋণ পরিশোধ করতে পারে। জনগণের নিকট থেকে বাধ্যতামূলক কর সংগ্রহ করে, জনগণের একাংশ থেকে নতুন ঋণ নিয়ে, কিংবা বিদেশি সরকার বা সংস্থার থেকে আবার নতুন করে ঋণ নিয়ে, আবার অতিরিক্ত কাগজি নোট ছাপিয়েও কিন্তু সরকার ঋণ পরিশোধ করতে পারে। আবার দেখা যায় যে কখনো কখনো সরকার ইচ্ছা করলে ঋণটিকে দীর্ঘমেয়াদ
কাল নিয়েও পরিশোধ করতে পারে। আবার কোনো সময় সরকার ঋণ বিদেশি ঋণ অস্বীকারও করতে পারে। যেমন দেখা যায় যে 1917 সালে রাশিয়ায় যে সমাজতান্ত্রিক বিপ্লবটি হয়, তখন বিপ্লব পরবর্তী সরকার বিপ্লব পূর্ববর্তী সরকারের যে বিদেশি ঋণ আছে সেগুলো কিন্তু অস্বীকার করে দিয়েছিল, পরিশোধ আর তারা করেনি। সুতরাং আমরা দেখতে পেলাম যে সরকার বিভিন্নভাবে কিন্তু ঋণ পরিশোধ করতে পারে, ইভেন সে এটা অস্বীকারও করতে পারে, কিন্তু কোনো ব্যক্তির পক্ষে এটি সম্ভব নয়। তাকে অবশ্যই নিজস্ব আয় উপার্জন দ্বারাই যে ঋণটি সে করেছে সেটি পরিশোধ করতে পারে। অর্থাৎ তার পক্ষে নতুন কাগজ ছাপানো কিংবা অস্বীকার করা, এ ধরনের কোনো বাধ্যতামূলক কর আদায় করা, এগুলো কোনো উপায়েই সে ঋণ পরিশোধ করতে পারে না। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ঋণের মেয়াদ। একটি ব্যক্তি বিশেষের জীবন যেহেতু ক্ষণস্থায়ী, সাধারণত তাই দেখা যায় যে তার ঋণের মেয়াদ হয় স্বল্পকালীন, কিন্তু রাষ্ট্র যেহেতু একটি স্থায়ী প্রতিষ্ঠান, সুতরাং রাষ্ট্রের ক্ষেত্রে ঋণের মেয়াদ হয় দীর্ঘকালব্যাপী বা দীর্ঘমেয়াদী। সুদের হার। এখানে দেখা যাচ্ছে যে সরকারের উপর জনগণের আস্থা খুবই বেশি, যার ফলে সরকারকে তারা ঋণ দিতে ভীত হয় না। এবং এছাড়া দেখা যায় যে সরকার যখন ঋণ গ্রহণ করে প্রচুর পরিমাণে ঋণ গ্রহণ করে থাকে এবং এই জন্য কম সুদের হারেই সে ঋণ পেয়ে থাকে। কিন্তু ব্যক্তি বিশেষের উপর অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের আস্থাও থাকে কম এবং ব্যক্তি অল্প পরিমাণে ঋণ সংগ্রহ করে, সুতরাং ব্যক্তির ক্ষেত্রে সুদের হার হয়ে থাকে সাধারণত বেশি। অর্থাৎ সরকার স্বল্প সুদের হারে আর ব্যক্তি বেশি সুদের হারে ঋণ সংগ্রহ করতে হয়। ঋণ গ্রহণের প্রবণতা। ঋণ সরকারের জন্য একটি আসলে স্বাভাবিক ঘটনা, ব্যক্তির বেলায় কিন্তু তা নয়। ব্যক্তি আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য করে আর সরকার ব্যয়ের সাথে আয়ের সামঞ্জস্য করে। দেখা যায় যে সেই জন্য সরকার বিভিন্ন সময় যে ঋণ গ্রহণের প্রবণতাটা তা জনকল্যাণের উদ্দেশ্যে যেমন থাকে, বিভিন্ন ব্যয় নির্বাহের জন্যও থাকে, তেমনি ভাবে পাশাপাশি আবার অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের জন্য কিন্তু সরকার ঋণ গ্রহণ করে থাকে। যেমন বাণিজ্য চক্রের সমৃদ্ধির স্তরে সরকার বেশি ঋণ গ্রহণ করে, এটার উদ্দেশ্য থাকে যে অর্থনীতিতে যে মুদ্রাস্ফীতিটা আছে সেটা প্রতিরোধ করা। আবার মুদ্রা সংকোচনের বেলায় কিন্তু দেখা যায় যে সরকার অধিক ব্যয় করে যাতে ওই অবস্থাটি দূর হয়ে যায়। সুতরাং এভাবে রাষ্ট্রের জন্য ঋণ গ্রহণ করার একটা স্বাভাবিক প্রবণতা আছে, যেটি ব্যক্তির ক্ষেত্রে হয় না। ঋণের প্রতিক্রিয়া। ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় ঋণ ব্যয় উদ্দেশ্যে করা হয়, দুটোই আমরা ব্যয়ের জন্য করে থাকি, দু ধরনের ঋণই, কিন্তু এর প্রভাব কিন্তু একরকম না। রাষ্ট্রীয় যে ঋণ তার প্রভাব কিন্তু জাতীয় উৎপাদন, আয় বন্টন, নিয়োগ ইত্যাদির উপর একটি ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং এটি অনেক কাল স্থায়ী হয়। আর ব্যক্তির ঋণের প্রভাব কিন্তু ব্যক্তির নিজের উপর, তার পরিবারের উপর, বড়জোর একটি বিশেষ অংশের মধ্যে এটি সীমাবদ্ধ থাকে। পরিশোধজনিত লাভ লোকসান। সরকার যখন ঋণ পরিশোধ করে তখন কিন্তু ঋণদাতা একদিকে লাভবান হয় আর একদিকে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। কারণ সরকার যখন যার কাছ থেকে ঋণটি গ্রহণ করার পর ব্যয় করছে তখন ঋণদাতা লাভবান হয়। আবার যখন ঋণের অর্থ আদায়ের জন্য সরকার জনগণের উপর কর আরোপ করে, সেই করটি কিন্তু সেই ঋণদাতাকেও পরিশোধ করতে হয়। তাহলে এক্ষেত্রে ঋণদাতা একবার লাভবান হয় আর একবার কিছুটা লোকসানের সম্মুখীন হয়। কিন্তু ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে দেখা যায় যে ঋণদাতার এরকম কোনো লোকসানের সম্মুখীন হতে হয় না, নির্দিষ্ট সময়সীমা পরে সে তার অর্থটি সুদসহ ফেরত পেয়ে থাকে। এরপর আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে দেউলিয়া হওয়ার একটা ব্যাপার আছে। ব্যক্তি যদি বিশেষ করে ক্রমশ অধিক পরিমাণে ঋণ গ্রহণ করে এবং তার পক্ষে অনেক সময় সেটি আর পরিশোধ করা সম্ভব হয় না, এই পর্যায়ে কিন্তু সে দেউলিয়া হয়ে যেতে পারে। কিন্তু দেশের সব সম্পদই যেহেতু সরকারি সম্পদ হিসাবে বিবেচিত হয়, সুতরাং এক্ষেত্রে রাষ্ট্র এভাবে দেউলিয়া হয়ে পড়ে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের পড়ায় সরকারি ঋণের উৎস, সমস্যা এবং সরকারি ঋণ এবং বেসরকারি ঋণের মধ্যে যে পার্থক্য আছে সে সম্পর্কে জেনেছি। আমরা দেখলাম যে সরকারি ঋণের উৎস বেশ বিস্তৃত আর বেসরকারি বা ব্যক্তিগত ঋণ সেটির উৎস ছিল আমাদের যথেষ্ট সীমিত। এছাড়াও আমরা জানলাম যে সরকারি ঋণ গ্রহণ করলে কী কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই যে টপিকগুলো আছে সেগুলো তোমাদের পরীক্ষার জন্য যেমন ইম্পর্ট্যান্ট, ঠিক তেমনিভাবে আমরা যে পরবর্তী টপিকগুলো পড়ব সেগুলোও কিন্তু এই জিনিসগুলো কাজে লাগবে।
তো আশা করি তোমরা এগুলো সঙ্গে সঙ্গে বই পড়ে ফেলবে। সবাইকে আমার ক্লাস দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।